প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা শেখ রবিউল আলম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফজলুল করিম মণ্ডল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই রবি ভাইকে দিয়ে। রবি ভাই, আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির। এবং বৈঠক শেষে বিএনপির মহাসচিব যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার জন্য কাজ করছে সরকার। তো বিএনপি তো দীর্ঘ সময় ধরেই একটা নির্বাচনের রোডম্যাপ চাইছিল। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে কি সেটা পূরণ হতে চলেছে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ আলোচক এবং এই মুহূর্তে যারা বাংলা ভিশনের সাথে যুক্ত আছেন। দেখুন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে বড় এবং দায়িত্বশীল রাজনৈতিক দল, যার ফলে এবং জনপ্রিয় রাজনৈতিক দল। তো জনগণের প্রত্যাশা পূরণে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হয়েছে বিশেষ পরিস্থিতিতে, কারণ ফ্যাসিবাদের পতনের পর, এবং সেই সরকারের মূল লক্ষ্যই থাকা উচিত ছিল হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনুসরণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন। এবং সেই দাবি জনগণের দাবি, এবং বিএনপি তাই মনে করে যে একটা নির্বাচিত সরকারই জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিজমের পতনের পর যে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার রাজনৈতিক দল হিসেবে বিএনপি জাতির কাছে করেছে, এবং সব শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটা তো রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধারণ করছে, এবং তার ভিত্তিতে নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকারই জনগণের প্রতিনিধিত্ব করে রাষ্ট্রে, এবং সেই সরকারটাই জনগণের সরকার, এবং ওই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। যার ফলে আমরা সেই দাবিটাই করছি, এবং সেটা জনগণেরই দাবি। এবং আমাদেরও বিশ্বাস ছিল, জনগণেরও বিশ্বাস আছে যে অন্তর্বর্তীকালীন সরকার তার করণীয় সম্পর্কে জানে। হয়তো অগ্রাধিকার কর্ম যেটা, সেটা আপনার নির্ধারণ করতে কিছুটা কালক্ষেপণ হয়েছে, কিন্তু আমাদের কাছে কখনো মনে হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার তার যে অভীষ্ট লক্ষ্য তার থেকে বিচ্যুত হয়েছে। কিছুটা কালক্ষেপণ হতে পারে। তো আজকের যে আপনার যে সাক্ষাৎকারটি অথবা যে আলোচনাটি আপনি দেখবেন, সেখানে দুই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পেয়েছে। যেমন ধরেন, সম্প্রতি তো কিছু অস্থিরতা, কিছু উস্কানির পরিপ্রেক্ষিতে পতিত সরকারের, মানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনি নির্বাচনটা নিয়ে। হ্যাঁ, আমি নির্বাচনেই থাকছি যে সেটা উস্কে দেওয়ার ফলে তো কিছু অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে না, আলোচনার বিষয় সেটাও ছিল। এবং আমরা সেখানে বলেছি যে এই পরিস্থিতিকে সরকারের দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। কারণ হচ্ছে দেশের আইন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যারা দুষ্কৃতকারী, যারা ফ্যাসিবাদের দোসর, তাদের বিচার, তাদের গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রের সে সক্ষমতা আছে। কিন্তু সেটা যেন মব জাস্টিসের মতো যদি হয়ে যায়, সেটা কখনো কখনো বৃহত্তর জাতীয় স্বার্থে অর্জনের বিপত্তি তৈরি করে। সেই জায়গাটা নিয়েও কিন্তু একটু আলোচনা হয়েছে। আমরা সরকারকে বলেছি এটা হচ্ছে ছাত্র জনতা সব রাজনৈতিক দলের সরকার, অতএব তারা এই বিষয়গুলিকে যেন আপনার নিয়ন্ত্রণ করে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায়। আমরা দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখতে চাই, যানবাহনের নিরাপত্তা দেখতে চাই। মানে মানুষ আইন হাতে তুলে নেবে, সেটি মানে কখনো সুখকর হয় না। এবং আপনি জড়ো হয়ে অধিক মানুষ এক হয়ে যদি ভালো কিছু করতে যান, সেটারও পরিসমাপ্তি ভালো হয় না, সেখানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। রাষ্ট্রে সেটা কাম্য নয়। আমরা ওই ব্যাপার নিয়েও আমাদের মনে হয় যে পর্যাপ্ত আলোচনা হয়েছে। এবং নির্বাচন কমিশনের সাথে আপনি জানেন যে গতকালকে একটা মিটিং ছিল, সেখানে নির্বাচন কমিশন নির্বাচন করতে কতটুকু প্রস্তুত সে বিষয়ে আমরা মতের আদান প্রদান হয়েছে। আমরা জ্ঞাত হতে চেষ্টা করেছি, এবং আমরা সে বিষয়েও মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও কথা হয়েছে। সবকিছু মিলিয়ে আমি আশা করি যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি যে দায়িত্ব রয়েছে জনগণের প্রতি, তারই অংশ হিসাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আরো সহযোগিতা করবার জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে দায়িত্ব আছে, সেই লক্ষ্যে
আলোচনা হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে আমার বিশ্বাস। জুয়েল ভাই, আপনার কাছে আসছে, সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে একটা ধোঁয়াশা ছিল কবে হতে পারে বা কখন হবে, কেউ বলছিলেন যে ডিসেম্বরে, আবার কেউ বলছিলেন যে মধ্য জুলাইয়ে, মানে এরকম একটা ধোঁয়াশা ছিল। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে সেই ধোঁয়াশাটা কি কেটে গেল কিনা? ফার্স্ট অফ অল দেখেন, উই লিভ ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা একটা ডেমোক্রেটিক দেশ। এইখানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে, এটাই জনগণের প্রত্যাশা এবং এটা একটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। বর্তমান যে সিচুয়েশন, দেশের যে সরকার, ইটস এ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। অল অফ এ সাডেন একটা বিশেষ সিচুয়েশনের কারণে এই গভর্নমেন্টটা ফর্ম করেছে এবং গভর্নমেন্টের সবার আগে সবচেয়ে যে প্রায়োরিটি, যেহেতু এই গভর্নমেন্টটা স্থায়ী সরকার না, নির্বাচিত সরকার না, অথবা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা কোনো সরকার না, সুতরাং এটা জনগণের অটোমেটিক নোশন হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রের দায়িত্ব জনগণের কাছে হস্তান্তর করা, এটা ওনাদের প্রাইমারি অবজেক্ট। সেকেন্ডারি হচ্ছে যে যতদিন পর্যন্ত ওনারা সরকার ক্ষমতায় থাকবেন, লেটস সে ফর এক্সাম্পল 3 months, 6 months, 1 year, মোর দেন 1 year যদি হয়, তাহলে সেটাকে উইদিন দ্য লিজিটিমেসি, উইদিন দ্য রাষ্ট্রের যে ফরম্যাট আছে, ফরম্যাটের মধ্যে থেকে আইনশৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের সুযোগ সুবিধা, নাগরিকের সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করা, এই জিনিসগুলি সেকেন্ডারি বিষয়। এবং আমি মনে করি যে আজকের যে বৈঠক যেটা ছিল, বিএনপির যে অ্যাপ্রোচ ছিল, তাতে বিএনপির দাবি করা যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া, অবভিয়াসলি এটা একটা মৌলিক দাবি এবং যৌক্তিক দাবি। এবং আমি আশা করি গভর্নমেন্টের, সরকারের, বর্তমান সরকারের সেই মানসিকতা, সেই ইচ্ছা আছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দেয়া। বাট এগেন আমার মনে হয় যে সেই সাথে সেটা যদি ডিসেম্বরে হয়, ওয়েল অ্যান্ড গুড, তার আগেও যদি হয় আরও ভালো। বাট আমার মনে হয় যে জনগণের প্রত্যাশা যেটা ইনক্লুসিভ নির্বাচন অ্যাজ ওয়েল অ্যাট দ্য সেম টাইম, যাতে যারা যেই রাজনীতির মধ্যে সক্রিয় যে দলগুলি আছে, যারা জনকল্যাণমুখী দল, তারা সে সমস্ত দল যেন পার্টিসিপেট করতে পারে। তাতে হবে কি যে জনগণের কাছে একটা গ্রহণযোগ্য সরকার, অ্যাকসেপ্টেবল গভর্নমেন্ট জনগণ পাবলিক ফর্ম করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডিসেম্বর পর্যন্ত যদি সরকার নেয় এবং সমস্ত দলগুলি সেটাকে যদি অ্যাকসেপ্ট করে যে ইয়েস, ডিসেম্বর পর্যন্ত ইট ইজ এ রিজনেবল টাইম টু প্রিপেয়ার অ্যান্ড টু অর্গানাইজ অ্যান ইলেকশন। বিশেষ করে কিছু কিছু আপনার কমিশন আছে, যে কমিশনগুলি ইমিডিয়েট সংস্কার প্রয়োজন, মানে যেগুলি ড্যামেজ হয়েছে বাই দ্য আউটস্টেট গভর্নমেন্ট, যে ড্যামেজগুলি করছে, সেই ড্যামেজগুলিকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা, জনকল্যাণমুখী একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা, ওই পর্যন্ত সময় আমার মনে হয় রিজনেবলি এই সরকারকে দেওয়া উচিত, সাবজেক্ট টু যে দে হ্যাভ অলসো ট্রু ইন্টেনশন টু হ্যাভ অ্যান ইলেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা আমি মনে করি, এবং আমি এটা মনে করি যে বিএনপি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, বিএনপি সেই লক্ষ্যে আলোচনা করছে এবং সরকারি দিক থেকে আন্তরিক। রবি, আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে বিএনপির মহাসচিব বলেছেন যে দাবি করেছিলেন যে আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। তো এখন ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এতে করে বিএনপি কি সন্তুষ্ট? না, সন্তুষ্টের বিষয় না। আমরা মনে করেছি যে ধরেন 6টা কমিশন তো করা হয়েছে সংস্কার করবার জন্য। আমরা মনে করছি একটা গ্রহণযোগ্য বা ক্রেডিবল নির্বাচন আয়োজন করার জন্য সংস্কারের কিছু প্রয়োজন আছে, এবং এই আপনি আগস্টের মধ্যে সে সংস্কার করাও সম্ভব, কারণ ইতিমধ্যে প্রস্তাবগুলি এসেছে সংস্কার কমিশনের। রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে এটা সমন্বয় করতে হবে। সমন্বয় করে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় সংস্কারটা চিহ্নিত করে অর্ডিন্যান্স জারি করে আপনি যে কোনো সময় সেটা আপনি সংশোধন করতে পারেন, আপাতত সংশোধন করতে পারেন। পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেটা ধরেন সংবিধানে বৈধতা দিবে, যুক্ত করবে, অথবা পার্লামেন্টে সেটার অনুমোদন হবে, সেটা অন্য প্রক্রিয়ার কথা গেল। কিন্তু এখনই আপনি পারেন, আগস্টের মধ্যেই পারেন, কারণ প্রস্তাবনাগুলি যদি আসে, রাজনৈতিক দলগুলির সাথে যদি আপনি ডায়লগ করেন, 3 মাসের মধ্যে এগুলি সব চূড়ান্ত হয়ে যেতে পারে, এবং তারপরেই আপনি তো 7 ডেজের মধ্যেই এটা আইনে পরিণত করে অর্ডিন্যান্স জারি করে আপনি শিডিউল ঘোষণা করতে পারেন। নিশ্চয়ই সেটা লক্ষ্য সম্ভব। কিন্তু এখন যদি ধরেন বিশেষ প্রয়োজনে পারিপার্শ্বিকতা বিবেচনা করে, অথবা ধরেন সংস্কারগুলিকে আরো বেশি সমন্বিত করা, আরো বেশি মনোযোগী হয়ে বিস্তৃত আলোচনার জন্য যদি আরো 2-3 মাস সময় বেশি লাগে, এবং ডিসেম্বর পর্যন্ত যদি নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকারের প্রয়োজন হয়, বিএনপি সেক্ষেত্রে উদার আছে। কিন্তু ধরেন সংস্কারের নামে কালক্ষেপণ, ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রলং করা,
অথবা অন্য কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করে নির্বাচনটা ব্যাহত হওয়ার কোনো সুযোগ, কোনো অপশক্তি পেয়ে যায় কিনা, এই জায়গাগুলিতে তো আমাদের থাকা দরকার আছে, সজাগ থাকার দরকার আছে। যার ফলে ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচন হয়, আমার বিশ্বাস যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলও সেটা একসেপ্ট করবে এবং এতটুকু সময় সরকারকে দিবে। কিন্তু তার চেয়ে বেশি সময় প্রয়োজন হলে আমার মনে হয় বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, দীর্ঘদিন ভোটের ভিত্তিতে সরকার হয় না, মানুষ তার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছে না, আবার জনগণেরও ধরেন যথাযথ প্রতিনিধি পার্লামেন্টে থেকে অথবা সরকারের থেকে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে পারছে না, এটা মানুষ আর আমার মনে হয় যে আর দেখতে চাচ্ছে না খুব লং টাইম। অর্থাৎ ডিসেম্বরের মধ্যে যদি হয়, মেনে নেবার প্রশ্ন না, আমার মনে হয় সেটাকেও যৌক্তিক হিসেবে আমরা বড় রাজনৈতিক দল হিসেবে স্যাক্রিফাইস করব এবং সেক্ষেত্রে সরকারের ওই নির্বাচনে আয়োজন করবার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করা দরকার। জনগণকে সাথে নিয়ে নিশ্চয়ই আমরা একটা গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, মানে ফাঁসি জমের সাথে যারা যুক্ত ছিল, যারা গণহত্যা করেছে, যারা ধরেন গণতন্ত্র হত্যা করেছে, গুম খুন আনাথরে স্কিলিং করেছে, অর্থ পাচার করেছে, লুটতরাজ করেছে, তারা তো আর মানে নির্বাচন করা বা নির্বাচনে ফিরে থাকা নিশ্চয়ই বাংলাদেশের মানুষটা চাইবে না। সেটারও একটা আইনি প্রক্রিয়া অথবা একটা বিচারিক প্রক্রিয়া শেষ করে তখনকার সিচুয়েশনে বলা যেতে পারে যে ওই শক্তিগুলি রাজনীতি করার অথবা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে কি পাবে না, সেটা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া এবং দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। তবে গণতন্ত্র মানা যারা মানুষ, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, যে সমস্ত রাজনৈতিক শক্তি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৩১ দফা দাবি দিয়ে আমরা একটা রূপরেখা জনগণের কাছে তুলে ধরে বাংলাদেশকে নতুনভাবে আপনার করতে চাচ্ছি, বিনির্মাণ করতে চাচ্ছি, তারা চাইবো যে আপনার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সকলে অংশগ্রহণ করে সবাই স্বতঃস্ফূর্তভাবে রায় প্রদান করে তার রাষ্ট্র ব্যবস্থাপনার কর্তৃপক্ষ বেছে নেবে। জুয়েল ভাই, প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন যে সব দলের চাওয়ার উপর নির্ভর করবে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, এবং এটা আজকে বিএনপির সাথে বৈঠকের পরেই এটি তিনি জানিয়েছেন, বলেছেন। তো এই বিষয়ে আপনার মন্তব্য? আই এম শিওর যে বর্তমান সরকার যারা রাজনৈতিক দল আছেন তাদের সাথে বসতে আগ্রহী এবং তাদের মতামত নিতে চান যে তারা কখন নির্বাচনটা এক্সপেক্ট করছেন অথবা কখন তারা মনে করেন যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে তারা মনে করেন একটা টেন্টেটিভ টাইম। বাট বিয়ারিং ইন মাইন্ড আমি মনে করি সেটা হচ্ছে যে আপনার নির্বাচনের পরিবেশ সুষ্ঠু একটা নির্বাচন কন্ডাক্ট করার জন্য যে এলিমেন্টগুলি দরকার, যে ইনস্টিটিউশনগুলি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করা প্রয়োজন, সেই ইনস্টিটিউশনগুলিকে আপনাকে আগে দাঁড়া করাতে হবে। কারণ ওই ইনস্টিটিউশনগুলি যে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে না পারে, জুডিশিয়াল সিস্টেম যদি ফাংশন করতে না পারে, আপনার ইলেকশন কমিশন যদি ফাংশন করতে না পারে, অ্যান্টি করাপশন কমিশন যদি ফাংশন করতে না পারে, তাহলে আপনি ইউ উডন্ট গেট দ্য রাইট পিপল টু বি ইলেক্টেড। আপনাকে দ্য রাইট পিপল আপনি যদি ইলেক্ট করতে, জনগণের প্রতিনিধি যদি সঠিক প্রতিনিধিকে আপনি ইলেকশন করে নির্বাচন করে যদি নিয়ে আসতে না পারেন, তাহলে ইট উইল বি আ ট্রেডিশনাল sort of government which will not ultimately benefited to the people. তো আমি মনে করি যে সেই ক্ষেত্রে এই ইনস্টিটিউশনগুলি যাতে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে, তাদের স্বাধীন মতো তাদের কার্য পরিধি এবং তাদের কার্যক্রমগুলি তারা যদি নির্ধারণ করতে পারে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। ডিফিকাল্টি হচ্ছে যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে দেখেন, সব দেশই অলমোস্ট কোয়াইট সিমিলার। বাট আমরা চাচ্ছি যে ইয়াং জেনারেশন অফ দিস কান্ট্রি নাও এক্সপেক্ট a total independent system, একটা সিস্টেম ডেভেলপ করা যেখানে আপনি ফর এক্সাম্পল যে আউস্টের যে গভর্নমেন্টটা ছিল প্রিভিয়াস গভর্নমেন্টের সময়, যেই লেভেল অফ করাপশন আপনি যদি চিন্তা করেন, স্পেশালি সাধারণ মানুষ যে জায়গাটায় ভিকটিম হয়, আপনি যে কোনো অফিস আদালতে কাজ করতে যাবেন, যে কোনো জায়গায় কাজ করতে যাবেন, সেখানে আপনার অর্থের লেনদেন এবং ঘুষ, এটা একদম আপনার কমন একটা ফিচার্স। তো এই জায়গাটা আমার মনে হয় যে ফার্স্ট অফ অল মানুষ অ্যাড্রেস করতে চায় যে আমি আপনার অধিকার, আপনি হসপিটালে যাবেন, আপনি ট্রিটমেন্ট পাবেন, এটাই আপনার এক্সপেকটেশন। আপনি আদালতে যাবেন, আপনি বিচার পাবেন, এটাই আপনার এক্সপেকটেশন। আপনি আপনার একটা অফিসে যাবেন, আপনি কাজে করার জন্য, সেখানে ঘুষের লেনদেন থাকবে না, আপনি সহজেই আপনার কাজটা আপনি করতে পারবেন, এটাই এক নাগরিকের আপনার এই অধিকার। এই জিনিসগুলি আমার মনে হয় সরকার অ্যাটলিস্ট একটা সিস্টেমেটিক চেঞ্জ এর মধ্যে সরকার যদি নিয়ে আসতে পারে, I think people will appreciate that, first of all.
তারপর যেটা বললাম যে ইনস্টিটিউশনগুলি সেগুলি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করার মতো একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা উচিত। তো সেই জন্য সরকারকে একটু সময় দিতে হবে যাতে সরকার ওই স্ট্যান্ডার্ডটা ফিরে আনতে পারে এবং ফোকাস করে যে জেনুইনলি ওনারা এই স্ট্যান্ডার্ডটা অল ওভার দ্য কান্ট্রি ইন অল ইন্ডিপেন্ডেন্ট কমিশনস এবং ইনস্টিটিউশনগুলিতে যাতে নিয়ে আসতে পারে সেই চেষ্টাটা করে। যদি সেটা সম্ভব হয় তাহলে পরবর্তী গভর্নমেন্ট যারাই গভর্নমেন্ট ফর্ম করবে আই এম শিওর যে যারা চেষ্টা করবে যে এই স্ট্যান্ডার্ডটা যেন বজায় রাখে। জি রবি, শক্তিশালী বিএনপির বিপক্ষে আপনার মাঠে প্রতিপক্ষকে? না, এটা তো জনগণ ঠিক করবে। আলটিমেটলি হয় কি, জনগণ তো কখনোই এক আদর্শের রাজনীতিতে তো আর বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ না এবং সমর্থিতও না, তাই না? বাকশাল কায়েম হয়েছিল, বাংলাদেশের মানুষ খুশি উঠেনি, উঠেছে তো। বাংলাদেশের মানুষ সব কি জাতীয়তাবাদী দলের দর্শনে বিশ্বাস করে? নিশ্চয়ই না। হ্যাঁ, মেজরিটি মানুষ করে, হয়তো মেজরিটি মানুষ করে। তো এটা জনগণের যে ডিমান্ড আছে সেটা নিয়ে যেই আসবে, তার মূলনীতি, ঘোষণাপত্র অথবা ধরেন তার গঠনতন্ত্র নিয়ে জনগণের জন্য সে কি করণীয় নির্ধারণ করেছে, সেটা নিয়ে আসলে তো জনগণ নিশ্চয়ই একটা শক্তিশালী বিরোধী দল অথবা শক্তিশালী যেটাকে বলা হয় জনগণের প্রতিনিধি নিশ্চয়ই বিরোধী অবস্থান নিয়ে পার্লামেন্টে বসতে পারবে। এটা কখনো খালি থাকে না, শূন্য থাকে না, এটা কারোর জন্য নির্ধারিত না, এটা আওয়ামী লীগ বিএনপির ভাগাভাগি না, এভাবে দেখা যাবে না। একটা জায়গায় আমি বলছি যে স্বতন্ত্রভাবে ফাংশন করানোর কথা উনি বলেছেন। দেখেন, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের 3টে বিভাগ, স্বাধীন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন আপনি যদি বলেন, তো এটা কিন্তু যথেষ্ট স্বতন্ত্রভাবে ফাংশন করানোর জন্য জোরালো আইন আছে। সমস্যাটা হয়েছে বিগত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দলীয় লোক দিয়ে পরিচালিত করে তাদের অনুকূলে ব্যবহার করে একটা প্র্যাকটিস তৈরি করেছে। অর্থাৎ একটা নির্দলীয় সরকার যদি থাকে, আমার দৃঢ় বিশ্বাস যে আইন কিছু কিছু জায়গা তো হ্যাঁ একটা সংস্কারের প্রয়োজন আছে, আমরা বলেছি সেসব, এবং এই সরকারও যদি সেই ইনিশিয়েটিভগুলি ইতিমধ্যে চিহ্নিত করে নেয় তার প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা সহজ কথা, গ্রহণযোগ্য নির্বাচন চাই, জনগণের অবাধ ভোটের ভিত্তিতে জনপ্রতিনিধি চাই, সরকার চাই। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু 31 দফার মধ্যেও বলেছি যে আমরা সরকারে যদি যাই, আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে সংবিধানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করব। অর্থাৎ আমরা ক্ষমতা থেকে নির্বাচন দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করব, সাংবিধানিক প্রতিষ্ঠান, এই নির্বাচন চাই না। অর্থাৎ আপনি 1.5 বছর সরকার সময় পাচ্ছে এবং যে সংস্কারের উদ্যোগ নিয়েছে তা আমার মনে হয় যে আগস্ট সেপ্টেম্বর মধ্যেই শেষ করেই নভেম্বর ডিসেম্বরে নির্বাচন সুন্দরভাবে আয়োজন করা সম্ভব। কারণ আমাদের প্রতিষ্ঠানগুলি আছে, আমাদের প্রতিষ্ঠানগুলির আইনও বিদ্যমান আছে, স্বতন্ত্রভাবে ফাংশন করানো, নিরপেক্ষভাবে ফাংশন করানোর। সমস্যা হচ্ছে আওয়ামী লীগের আমলে স্বতন্ত্র ব্যক্তি ছিল না, দলীয় ব্যক্তি ছিল, যার জন্য দলের হয়ে কাজ করত। এই দলীয় ব্যক্তিগুলি যদি নিয়োগে না থাকে, আর অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন নির্দলীয়, আমার মনে হয় গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে খুব বেশি অন্তরায় নাই। আর যে কথা আপনি বলছিলেন যে আমি আবারও ওইটাই রিপিট হবে যে জনগণ ঠিক করবে যে বিএনপিকে যদি তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করে, নিশ্চয়ই সব জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত হোক এটা চাইবে না। নিশ্চয়ই একটা গ্রহণযোগ্য প্রতিপক্ষ যাদের রাজনৈতিক বৈধতা রয়েছে, যারা জনকল্যাণে রাজনীতি করতে চায়, জনগণ তাদের মধ্যে থেকে যে কোনো একটা শক্তিশালী বিরোধী দল বা শক্তিশালী প্রতিপক্ষ বেছে নেবে। আমার কথাটা হচ্ছে সরকার যদি জবাবদিহি এবং জনগণের ভোটে নির্বাচিত হয়, পার্লামেন্ট যদি কার্যকর হয়, মানুষের প্রয়োজনে এবং ধরেন গণতন্ত্রের প্রয়োজনে, সুশাসনের প্রয়োজনেই শক্তিশালী কার্যত বিরোধী দল তৈরি হয়। আপনি যদি এবার হেরেছে দিল্লিতে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি, হঠাৎ করে রাজনীতিতে এসে দীর্ঘদিন দিল্লি শাসন করেছে না? করেছে তো, করেছে তো। যার ফলে আমি মনে করছি যে এখন ছাত্র জনতারা রাজনীতি করতে চাচ্ছে, অনেকে বলছেন ছাত্র নেতারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, আমরা তো বলেছি ঠিক আছে আসেন। যদি আওয়ামী যে রাজনৈতিক শক্তিটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হতে চলেছে, অথবা যে শক্তিটি আজকে পরিত্যক্ত শক্তি, পতিত শক্তি, তাই না, ফ্যাসিবাদে পরিণত হয়েছে আওয়ামী রাজনৈতিক দর্শন, তো সেখানে যদি কোনো রাজনৈতিক দর্শন ছাত্র জনতা বা ছাত্র নেতারা নিয়ে আসে এবং সেটা যদি বাংলাদেশের মানুষ গ্রহণ করে, তাদেরকে যদি নির্বাচিত করতে চায় অথবা পার্লামেন্টে দেখতে চায়, রাষ্ট্র ব্যবস্থাপনায় দেখতে চায়, তারাও হতে পারে। জামাতে ইসলাম আছেন, ছোট ছোট অনেকগুলি রাজনৈতিক দল আছেন, বাম রাজনৈতিক দলগুলি আছেন। বাংলাদেশে এখনো তো নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 41টা এবং আরো মনে হয় পরে 3-4টা হয়েছে, আমার মনে হয় 45 বা 44-এর মতো কাছাকাছি হবে। আরো কয়েকজন নিবন্ধন চাচ্ছেন।
তো ঠিক আছে, একটা ভালো প্রতিনিধিত্ব হতেই পারে, রাজনীতিতে থাকবে, আছে। জি, জুয়েল ভাই, আপনি সংস্কার নিয়ে কথা বলছিলেন, তো আপনি তো একজন আইনজীবী, এই আপনার প্রায় সবগুলি কমিশনই তাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলেই কিভাবে বাস্তবায়ন হবে, আইন এবং সংবিধান কি বলে? রাইট, আমি তো আসলে ওই স্টেজে না যে আপনার প্রিসাইজলি বলার মতো, বাট মাই অ্যাজাম্পশন, যেমন ধরেন 6টা কমিশন বা সংস্কারগুলি যেখানে যেখানে কমিশনের সংস্কার ফর্ম করেছে, সেখানে সংস্কার মানে কি, এটাকে পরিবর্তন নিয়ে আসা এবং সেটাকে কন্টেম্পোরারি করা, আধুনিকায়ন করা, যাতে এই কমিশনের যে ফাংশন সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়, স্বাধীন হয়, 1 নম্বর, এবং এটার জন্য সুফল সাধারণ মানুষ পায়। এটা হচ্ছে এটার আউটকাম যেটা হওয়া উচিত। যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, স্বাধীন বিচার ব্যবস্থা, একটা আপনার ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট থাকবে, বিচার ব্যবস্থা একটা সচিবালয় থাকবে। দিজ আর দ্য রিকোয়ারমেন্টস। তো মানে এজ অ্যান এক্সাম্পল হিসেবে বলছি, প্রত্যেকটা ইনস্টিটিউশনের ক্ষেত্রেও তাই। তো একটা আপনার সেক্রেটারিয়েট যদি হয়, সেই সেক্রেটারিয়েটটা সেই আপনার জুডিশিয়াল সিস্টেমকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, তাদেরকে অ্যাসিস্ট করবে, তাদের ফাংশনগুলিকে আরও সহজতর করবে, পাবলিক ফ্রেন্ডলি করবে, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে তারা কাজ করবে। আমার ধারণা সেই প্রস্তাবগুলি নিশ্চয়ই আসছে অথবা আসবে ইন সাম টাইম, অলদো দ্য কমিশন ওয়াজ ফর্ম ফর 3 months অনলি, এবং ওই 3 months মধ্যে হয়তো ওনারা ওনাদের প্রস্তাবগুলি দিয়েছেন, আই অ্যাজিউম। তো প্রস্তাবগুলির মধ্যে জনকল্যাণমুখী এবং জনগণ যাতে সেটা সুফল এবং বেনিফিট পায়, সেগুলি এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি। সেকেন্ড সেটা হচ্ছে যে ধরেন মানুষ যেটা এক্সপেক্ট করে না যে গত 15 বছরের 17 বছরের শাসন আমলে যে অ্যাবিউজগুলো হয়েছে, স্পেশালি যে লিগ্যাল অ্যাবিউজ অফ লিগ্যাল সিস্টেম, এটা যেন আর কখনো রিপিট না হয়। দ্য কোয়েশ্চেন ইজ, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, মানুষ এটা আশা করে না যে আপনি আদালতকে বা আইনকে ব্যবহার করবেন, অথবা সরকার আদালতকে বা আইনকে ব্যবহার করবে তাদের নিজেদের স্বার্থে, অথবা ক্ষমতাকে স্থায়ীকরণের জন্য আইনকে ব্যবহার করবে, আদালতকে ব্যবহার করবে। দিস ইজ নট হোয়াট পাবলিক এক্সপেক্ট। এটা পাবলিক কোনোভাবেই আশা করে না, এবং পাবলিক যেটা গত সরকার করেছে। আগামীতে আমি আশা করব যে যেই সরকারি ক্ষমতায় আসবে, সেটা বিএনপি আসুক, অন্য যারাই আসুক ইন দ্য পার্লামেন্ট, আই এম শিওর দে উইল এনশিওর যে যাতে আপনার জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। স্পেশালি জুডিশিয়াল সিস্টেমে ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ মানুষের সর্বশেষ আশাস্বর হচ্ছে বিচারালয়, এবং সেইখানে যদি তারা ন্যায় বিচার না পায়, তখন তারা ন্যায় বিচার থেকে মুখ ফিরিয়ে নেয়। সো আমি আশা করব যে এটা এই সংস্কারের মাধ্যমে সেগুলি সম্ভব। জুয়েল ভাই বলছিলেন যে সংস্কারের সুফল জনগণকে মানে পেতে হবে বা পাওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো রাজনীতিও করেন এবং রাজনৈতিক বিশ্লেষকও। বিগত 16-17 বছর যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের মনে যে আশঙ্কা এখন সেটি হচ্ছে যে সংস্কারের সুফল আদৌ জনগণ পাবে কিনা। তো আপনি কি মনে করেন যে এই সংস্কার টেকসই কতটা হবে, বা কিভাবে টেকসই সংস্কার সম্ভব? না, ধন্যবাদ আপনাকে। মানে সংস্কার টেকসই তখনই হবে যখন হচ্ছে আপনি রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তিগুলি ওই সংস্কারটাকে ওন করবে, এটা একটা প্রয়োজন। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে ফ্যাসিবাদী পতনের পর রাজনৈতিক দলগুলির মধ্যে ওই উপলব্ধিটা হয়েছে যে তারা একটা গণতান্ত্রিক কল্যাণকর মানবিক রাষ্ট্র চায়, এটা আমার বিশ্বাস হয়েছে। এবং রাজনৈতিক দলগুলি শুধু উপলব্ধি করেনি, অঙ্গীকারও করেছে। আপনি আমাদের 31 দফার মধ্যে যদি যান, এখনো পর্যন্ত কি বলতে পারবেন অন্য কোনো রাজনৈতিক দল অথবা যারা নতুন করে রাজনীতিতে আসতে চায় এই 31 দফার বাইরে অন্য কোনো সংস্কার প্রস্তাব নিয়ে আসছে, যেটা আমাদের 31 দফার মধ্যে নেই? আমরা তো আরো 2 বছর আগে এটা অঙ্গীকার করেছি। এটা কিন্তু দফা না। দফা আপনি এটা ধরেন প্রতিশ্রুতি দিলেন, আপনি রাখলেন না, আমরা কিন্তু তা বলছি না। আমরা বলছি এটা অঙ্গীকার, এবং এটা হচ্ছে রূপরেখা। তো একটা রূপরেখা একটা রাজনৈতিক দখল ঘোষিত করে নির্বাচনে যাওয়ার আগে তার বাইরে যাওয়ার খুব সুযোগ আছে কিনা। এবং যেমন ধরুন বিচার বিভাগের স্বাধীনতা, আপনি কি বলবেন যে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে সমস্ত আইন অথবা বিধি বা বাংলাদেশের সংবিধান বিচার বিভাগকে যেভাবে স্বতন্ত্র করেছে, সেখানে খুব বেশি স্বাধীন হওয়ার আইনে জটিলতা আছে, কিন্তু প্র্যাকটিসে সমস্যা আছে। আমরা ওখানে একটা সমস্যাকে চিহ্নিত করেছি। আমাদের 31 আমরা বলেছি যে আইন মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর আমরা করব, সেই অধিদপ্তর নিয়ন্ত্রণই করবে উচ্চ আদালত, এবং তার অধীনে থাকবে নিম্ন আদালতগুলি। তার নিয়োগ, বদলি, পদোন্নতি যা কিছু আছে উচ্চ আদালত করবে। হ্যাঁ,
উচ্চ আদালত কিন্তু অনেকটা স্বাধীন আমাদের এখনো, যদি আপনি হাইকোর্ট বলেন, অ্যাপিলিয়েট বিভাগ বলেন, সেগুলি কিন্তু অনেকটা স্বাধীনভাবে আছে। হ্যাঁ, নিয়োগ প্রক্রিয়াটা দলীয় বিবেচনা হয়েছে, নিয়োগ প্রক্রিয়াটা কি হবে সেটাও আমরা কিন্তু 31 দফার মধ্যে উল্লেখ করেছি। নিম্ন আদালতে সরকারের কর্তৃত্ব রয়েছে, এখনো যে সরকারটি আছে তারও আছে, অস্বীকার করছি আছে, কিন্তু স্বাধীন করা গিয়েছে, পরিপূর্ণভাবে যায়নি। এই জন্য আমরা বলেছি যে আমরা একটা অধিদপ্তর করব, সেই অধিদপ্তরের অধীনে নিম্ন আদালতের দায়বদ্ধ অন্তর্ভুক্ত থাকবে এবং উচ্চ আদালত সেটাকে দেখভাল করবে। তো এই যে বিচার বিভাগের স্বাধীন বলেন, নির্বাচন কমিশন নিয়ে আপনি যেটা বলছিলেন যে ভেঙে গিয়েছে দীর্ঘদিন ধরে, যেভাবে ভেঙে গিয়েছে, আমার কাছে একটা না, আমি এই জায়গাটা বিশ্বাস করি না। দলীয় বিবেচনায় ব্যবহার হয়েছে, অর্থাৎ ক্ষমতাশীল সরকারের পারপাস সার্ভ করতে বাধ্য হয়েছে এবং সেখানে দল অনুগত লোক নিয়োগ দিয়ে সেটা করা হয়েছে। আমাদের তো প্রতিষ্ঠানগুলি আছে, প্রতিষ্ঠানগুলির পরিচালনার জন্য যথেষ্ট আইন আছে, আমরা নিরপেক্ষ লোক দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ফাংশন করালেই এটা ফাংশন করবে। আর যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে, সে ক্ষমতায় আসার পর এই যে অঙ্গীকার, যেটা এই সংস্কার কমিশনে আমরা একমত হব, কিছু তো এখনই করতেই হবে, কারণ সেটা ছাড়া নিরপেক্ষ নির্বাচন করা একটু জটিল হবে। আর কিছু আছে নির্বাচিত সরকার এসে করবে, যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে যাতে করতে বাধ্য হয় এবং এই সংস্কারগুলি সে যাতে ওন করে এবং এই সংস্কারের ব্যত্যয় যাতে না ঘটায়, সে চাপও থাকবে, সে নজরদারিও থাকবে। আমার বিশ্বাস বাংলাদেশে রাজনীতি করতে হলে তাকে এই যেটাকে বলবো গণতান্ত্রিক কল্যাণকর মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে বাংলাদেশের রাজনীতি করা যাবে না বলে আমি বিশ্বাস করি। বিএনপির 31 দফা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আমি টোটালি fully consented with this in the sense যে 31 দফার প্রত্যেকটা দফাই is appropriate and অনেকটা contemporary। এটা একটা সময়ের দাবি আপনি বলতে পারেন। That is Bangladesh 20 years ago and Bangladesh now is completely different. The person who was 20 years old now he is 40 years old. এটা আপনাকে বিবেচনায় আনতে হবে যে অনেক সময় চলে গেছে, and during this time একটা দেশ যতটুকু অ্যাডভান্স হওয়ার কথা, যতটুকু সমকালীন হওয়ার কথা, সেই দেশটা ততটুকু সমকালীন হয় নাই। তার জন্য ফার্স্ট অফ অল দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল আনডাউটেডলি, কারণ ওনারা সরকারের থেকে জুডিশিয়াল সিস্টেমকে, গোয়িং ব্যাক টু দ্য সেম পয়েন্ট এগেন, জুডিশিয়াল সিস্টেমটাকে ব্যবহার করেছে, অপব্যবহার করেছে, ইলেকশন কমিশনকে অপব্যবহার করেছে, এবং দিস ওয়াজ জাস্ট এ ন্যাস্টি পিস অফ ওয়ার্ক। যদি আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলেন আর কি, অ্যাবসলিউটলি ন্যাস্টি পিস অফ ওয়ার্ক। আপনি কিছু জায়গায় এমনও কিছু এক্সাম্পল আছে যেটা যদি পৃথিবীর কোনো দেশের জুডিশিয়াল সিস্টেমে এটা হয়েছে কিনা, আই ডু নট নো, আপনাদের যদি জানা থাকে আপনারা বলবেন। একজন লিডারকে, একজন সরকারি দলীয় নেতাকে জামিন দেওয়ার জন্য একজন ম্যাজিস্ট্রেটকে বদলানো হয়েছে, আরেকজন ম্যাজিস্ট্রেটকে আপনি নিয়ে এসেছেন তাকে শুধুমাত্র জামিন দেওয়ার জন্য, আবার তাকে প্রমোশন দিয়েছেন। দিস ক্যানট বি হ্যাপেনিং। আপনি একটা জুডিশিয়াল সিস্টেমের উপরে চপটাঘাত করছেন একটা সরকার, এটা আনএক্সেপ্টেবল একটা সিচুয়েশন। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক, উই ডোন্ট ওয়ান্ট টু লুক ব্যাক অ্যাট অল। আমরা এই সিস্টেমটাকে, পুরো সিস্টেমটাকে মডার্নাইজ করতে চাই, যেখানে মানুষ তার দাবি, তার অধিকার, তার নাগরিকের যেই অধিকারগুলি আছে, সুবিধাগুলি আছে, সেগুলি যেটা মিনিমাম স্ট্যান্ডার্ডে পাওয়া উচিত, যেটা সিটিজেন চার্টারে আছে, সেই সুবিধাগুলি যেন সেটা পায়, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, আপনি যেটা বলছেন যে 31 দফার মধ্যে কিন্তু এই বিষয়গুলি আসছে, অ্যাজ এ হোল এই বিষয়গুলি আসছে। সুতরাং 31 দফাটা আমি মনে করি ইজ ভেরি কন্টেম্পোরারি, সময় উপযোগী। বাট বিয়ারিং ইন মাইন্ড, আপনাকে সঠিক কাজটা করতে হলে ইউ নিড দ্য রাইট পিপল টু ডু ইট। আপনি যদি রাইট পিপল না থাকে, যে সরকারি যেই দলই ক্ষমতায় আসুক না কেন, সেখানে যদি আবার সেই পেশিশক্তি রাজনীতিবিদ আসেন, সেই রাজনীতি যারা করার কথা তারা না করে সেখানে যদি আপনি যাদের বিজনেসম্যানরা আসেন, তাহলে এটা ভেরি ডিফিকাল্ট। এখানে আপনার এডুকেটেড, স্মার্ট এবং যারা পড়াশোনায় লেখাপড়া করেছে, যাদের আধুনিকায়ন সম্বন্ধে ধারণা আছে, যারা রিয়েলি জেনুইনলি দোজ হু আর ব্রিলিয়ান্ট, ইউ হ্যাভ টু গিভ দেম দ্য অপরচুনিটি টু ওয়ার্ক আউট অন টু দিস। সবাইকে দিয়ে সব কাজ হবে না, কিন্তু ইউ হ্যাভ টু গেট দ্য রাইট পিপল টু দ্য রাইট থিং। আমি মনে করি সেটা বিএনপি এইম টু ডু দিস। বিএনপি সেটা এইম করে যে তারা দে উইল পুট দ্য রাইট পিপল টু ওয়ার্ক ফর দ্য রাইট থিং, যাতে পাবলিক ফ্যাসিলিটেট করতে পারে এবং পাবলিক সেই সুযোগ সুবিধাটা পায়। অ্যান্ড আই এম ফুললি কনসেন্ট্রেড টু ইট। আমরা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছে রবিবার কাছে। রবি ভাই, আজকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে কথিত আন্দোলন আর
মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। তো সরকারের এই কঠোরতাকে আপনি কিভাবে দেখছেন? আমি ইতিবাচকভাবে দেখছি, কিন্তু আরো আগেই শক্ত হওয়া উচিত ছিল। সরকার একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে অগ্রাধিকার চিহ্নিত কর, মানে কোন কাজটি খুব জরুরি প্রয়োজন এখন রাষ্ট্রে এই পরিস্থিতিতে, সেই জায়গায় কিছুটা অগুছালো ছিল অথবা ধরো অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। একটা ফ্যাসিবাদের পতনের পর কিন্তু কিছু উদ্বুদ্ধ পরিস্থিতি ক্রিয়েট হয়, এবং সেটা আমার মনে হয় যে, যেমন ধরেন দ্রুত যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা যায়নি, বিচারের আওতায় আনা যায়নি, সেখানে কিছুটা নেগলিজেন্সি তো আছে। আবার ওই পরাজিত শক্তি যেভাবে উস্কে দিচ্ছেন অথবা যেভাবে ফিরে আসতে চাইছেন, প্রতিশোধ নিতে চাইছেন, তো এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যেও তো আতঙ্ক বিরাজ করে, তাদের নিরাপত্তার ক্ষেত্রেও সেটা কিন্তু বড় হুমকি। তো তখন কি করবে? তখন তো বিদ্যমান শক্তি ফুঁসে উঠতে চাইবে, বিদ্যমান শক্তি প্রতিবাদ প্রতিরোধ করতে চাইবে, কিন্তু এটা চাওয়াটা কিন্তু খুব মানে অমূলক না, এটা হয়ে যায়। কারণ পতিত শক্তি যদি ওইরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য ঔদ্ধত্য দেখায়, দাম্ভিকতা দেখায়, তো বিজয়ী শক্তি তো তখনও ফুঁসে উঠতে চাইবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ধৈর্যের জায়গাটা, পরিমিতির বোধের জায়গাটা আমাদেরকে জাতি হিসেবে কিন্তু আপনার এখানে করতে হবে, যেটাকে বলা হয় দেখাতে হবে যে মব জাস্টিস অথবা সম্মিলিত জনগণ এক হয়ে কোনো ভালো কাজ করতে গেলেও তার সুফল কিন্তু কোনো সময় ভালো হয় না, এবং সেটা আন্তর্জাতিক বিশ্বে বা আঞ্চলিক বিশ্বে একটা দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়, এবং যারা পরাজিত শক্তি তারা কিন্তু তখন সিম্প্যাথি পাইতে শুরু করে কোনো মানুষের কাছে, এবং পরাজিত শক্তি আর বিদ্যমান বিজয়ী শক্তি, ন্যায্য শক্তির মধ্যে মানুষ তখন পার্থক্য খুঁজে পায় না। এই পরিস্থিতিটা কোনো সময় বৃহত্তর স্বার্থ অর্জনে বাধা সৃষ্টি করে, অথবা জাতির বৃহত্তর স্বার্থ কিন্তু নস্যাৎ হয়ে যেতে পারে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা। তাহলে কি হবে? জাতির বড় ক্ষতি হবে। আমাদের যে ত্যাগ, এই যে হাজার মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, একটা সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, জনকল্যাণের বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেটা উৎসন্নে যেতে পারে যদি বিচ্ছিন্নভাবে এইগুলি চলতে থাকে। কারণ রাষ্ট্রে আইনশৃঙ্খলা বাহিনী আছে, বিচার বিভাগ আছে, সরকার আছে, সচেতন মিডিয়া তৈরি হচ্ছে, বা মিডিয়ার ভূমিকাও এখনো আশানো আমি বলবো না, তবে নিশ্চয়ই কিছুটা পরিবর্তন তো হচ্ছে। এই কিছু থাকতে তো আর একটা মানে মব জাস্টিসের প্রয়োজন হয় না, সংঘবদ্ধ মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রয়োজন হয় না। কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নেওয়ার সুফল হয় না, মানে সেটা ভালো হয় না দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। যার ফলে মাহফুজ সাহেব এখন উপলব্ধি করেছেন, ভালো, সরকার আরো কঠোর হবে সেটাও ভালো। একটা অপারেশন অলরেডি চলছে, তাই না, ডেভিল হান্ট চলছে, তো সেখানেও আমি মনে করি যে এটা উদ্যোগটা ভালো, কিন্তু বাংলাদেশে এই ধরনের যৌথ বাহিনীর অভিযানের যে অভিজ্ঞতা, সেটা কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, নিরপরাধ ব্যক্তি সাফার করেছে, ভিক্টিমাইজ হয়েছে, মানবাধিকারের লঙ্ঘন যেটা বললাম সেটা তো হয়েছেই। তথ্যপাত্য বা যাচাই করে সত্যিকারের ডেভিল চিহ্নিত করেই হান্ট করা দরকার। এটার জন্য গণহারে না হয়ে যায়, এটার জন্য ব্যক্তির আক্রোশ অথবা ধরেন রাজনৈতিক আক্রোশ প্রাধান্য না পায়, সত্যিকারের সমাজ এবং রাষ্ট্রের জন্য যারা এখন দুষ্কৃতকারী, যারা ক্ষতিকর, যারা হিতকর, তাদের চিহ্নিত করে পর্যাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে চিহ্নিত করে গ্রেপ্তার করলে আমার মনে হয় ঠিক হবে। আর সরকার যদি দৃঢ় হয়, রাজনৈতিক দলের সমর্থন আছে, জনগণের সমর্থন আছে, আর যদি এইভাবে একটা নিরপেক্ষ এবং স্বতন্ত্র অভিযান চলে, নিশ্চয়ই দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হবে এবং তার সুফল পাবে রাষ্ট্র। জুয়েল ভাই, মাহফুজ আলম আরো যেটি বলেছেন সেটা হচ্ছে অভ্যুত্থানের পক্ষে মব হলে সেটাও বন্ধ করার তিনি আহ্বান জানিয়েছেন, আর যদি মব করে তাহলে তাদেরকেও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে রবি ভাই যেটা বলছিলেন যে এটা আগেই করা দরকার ছিল, তা আগে আসলে সরকার কেন উপলব্ধি করলো না? Well, you see, the statement that he has made, যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে যে যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবে, যারা ভায়োলেন্স করবে, ইন সিম্পল ওয়ার্ড ভায়োলেন্স করবে, যারা অপরাধ করবে, তাদেরকে বিচারে আনতে হবে, নো ম্যাটার হু ইজ। ইন প্রিন্সিপাল সেটাই হওয়া উচিত, কিন্তু
স্ক্যারি জায়গাটা হচ্ছে, আপনি বিগত সরকারের সময় হয়তো আপনি নোটিস করেছেন যে এক জায়গায় বোমা ফাটছে, হয়তো কোনো একটা দলের কর্মীরা বোমা ফাটাচ্ছে, কিন্তু আপনি মামলাটা করছেন হচ্ছে অপোজিশন পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে। ইট ইজ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার, মানুষ এটা দেখছে, অবজার্ভ করছে। ইটস ভেরি আইরনিক্যাল ইন দ্য সেন্স যে হচ্ছে একটা, কিন্তু আপনি করছেন আরেকটা। অর্থাৎ যে অপরাধী ওই ঘটনার জন্য, আপনি তাকে বিচারের আওতায় আনছেন না, তাকে এনকারেজ করছেন অথবা তাকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিচ্ছেন অপরাধ করার জন্য, আর আপনি বিচারের সম্মুখীন করছেন কাকে? যে ইনোসেন্ট, যে অপরাধের সাথে সব যুক্ত না। এই যে কন্ট্রাডিকশন, এই যে আইরনিক্যাল বিষয়গুলো, এটা যেন আর কখনো না হয়। একটা সরকার আপনার রাষ্ট্র ব্যবস্থা যখন চালাবে, পরিচালনা করবে, ন্যাচারালি ওই ডিউরিং দেয়ার কন্ডাক্ট যদি আপনি ভায়োলেন্স হয়, মব হয় বা অপরাধ হয়, সিভিয়ার নেচারে চলে যায়, হিনিয়াস ক্রাইম হয়, তাহলে রাষ্ট্র সেই অপরাধগুলি দমন করার জন্য তার ব্যবস্থা, আইন অনুযায়ী সেই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আপনাকে আইনের একটা প্রিন্সিপাল আছে যে আপনাকে যদি 10 জন নিরপরাধ ব্যক্তিকে ছেড়ে দিতে হয়, অপরাধী ব্যক্তিকে ছেড়ে দিতে হয়, আপনি একজন নিরপরাধ ব্যক্তিকে আপনি অভিযুক্ত করতে পারবেন না। সুতরাং এই জায়গায় ইটস ভেরি সেন্সিটিভ যে আপনাকে এনশিওর করতে হবে যারা জেনুইনলি অপরাধী, যারা জেনুইনলি এই অপরাধের সাথে, হিনিয়াস ক্রাইমগুলির সাথে ইনভলভ, ইউ গেট দ্যাম ইনটু পানিশমেন্ট, তাদেরকে বিচারের সম্মুখীন আপনি করেন। এটাই হওয়া উচিত, এটাই এক্সপেকটেশন, এবং মানুষ সেটা প্রত্যাশা করে। ডেভিল হান্টে সম্মিলিতভাবে যদি আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে অ্যাক্টিভলি অপারেট করে এবং সঠিকভাবে যারা আসলেই অপরাধী, যারা আসলেই ভায়োলেন্স করেছে ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম, তাদেরকে যদি আপনি আইন বিচারের ব্যবস্থা করেন, অবশ্যই জনগণ সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং দে ডিজার্ভ ইট। সেটা কোন দলের বা কোন পৃষ্ঠপোষকতায় হলো, দ্যাট ইজ টোটালি ইম্যাটেরিয়াল। মেটেরিয়াল হচ্ছে যে আপনি সত্যিকারের অপরাধীকে আইনের সম্মুখীন, বিচারের সম্মুখীন করবেন। এটাই আমাদের প্রত্যাশা এবং জনগণ সেটাই এক্সপেক্ট করে। রবি, আজকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম যেটি বলেছেন যে শুধু আওয়ামী লীগ নয়, ফেসিবাদী আচরণ বিরাজমান কোনো রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে ফেসিবাদী মনোভাব দেখা দিলে তাদেরও গ্রেফতার করা হবে। তো একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনি বিষয়টি কীভাবে দেখছেন? কিভাবে দেখছি মানে আমি ওভাবে বলাটাও খুব বেশি প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয় না। আমি 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 সহলোকের সাথে একমত। আমি মনে করি ক্রাইমার যে সে ক্রাইমারের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আচ্ছা, এখন একজন লোক দুষ্কৃতিকারী, তাকে যদি আপনি কোনো রাজনৈতিক দলের হিসেবে ট্যাগ দিতে চান, সেটাও কিন্তু অপরাধ। আবার দুষ্কৃতকারীকে রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে যদি আপনি আবার রাজনীতি করতে চান, সেটাও আরেক ধরনের ক্রাইমকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশে যারা দুষ্কৃতিকারী, যারা ধরেন দখলবাজ, যারা চাঁদাবাজ, যারা বিশেষ করে দুর্বৃত্ত শ্রেণী, সেটা চিহ্নিত করা খুব কঠিন কাজ নয়। সরকারের দায়িত্ব রয়েছে তাদের চিহ্নিত করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দায়িত্ব রয়েছে চিহ্নিত করা। এখন চিহ্নিত করাটার জন্য আবার এরকম না হয়ে যায় যে যারা অভিযোগ করছেন, অভিযোগ করলেই চিহ্নিত হয়ে গেলেন। তথ্যপাত্র যাচাই করেই দুষ্কৃতকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। আবার দুষ্কৃতকারীরও কিছু রাইট আছে। দুষ্কৃতকারী মানে এই নয় যে সে গ্রেপ্তার হলো, জামিন পাবে না, বিচার পাবে না, সেরকম না। যতটুকু অপরাধ ততটুকু শাস্তি, নিশ্চিত শাস্তি, এবং সেও যেন আইনি অধিকার থেকে বঞ্চিত না হয়। এটা হলো মানবিক রাষ্ট্রের কাজ, তাই তো? যে রাষ্ট্রে ন্যায় বিচার থাকে সে রাষ্ট্রে দুষ্কৃতকারী আর দুষ্কৃতিকারী বিচার রাষ্ট্র করতে বাধ্য। আমরা এভাবে দেখতে চাই। আমরা বলছি না আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মধ্যেই শুধুমাত্র দুষ্কৃতকারী। আমরাও মনে করি যে দুষ্কৃতকারী বাংলাদেশে আছে এবং যারা অভিযোগ করছেন তাদের মধ্যে দুষ্কৃতকারী আছে। হ্যাঁ, এবং যারা রাজনৈতিক দল করতে চাচ্ছেন তাদের মধ্যে দুর্বৃত্ত ঢুকেছে, তাদের মধ্যে সুবিধাবাদী ঢুকেছে এবং তাদের মধ্যে কর্তৃত্ববাদী আছে। এবং আমরা এটা অনেক জায়গায় এই পর্যন্ত এসেছে যে সমন্বয়কদের অনেকেই এই জায়গায় এভাবে চাপ প্রয়োগ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, এরকম নিউজ আছে। আপনি যেহেতু গণমাধ্যমে আছেন, অতএব অন্য রাজনৈতিক দল না, অন্য রাজনৈতিক দল করতে চায় তাদের মধ্যেও দুষ্কৃতিকারী আছে। নতুন রাজনৈতিক দল যারা করতে চায় তাদের মধ্যেও আছে। সমাজে যেহেতু আছে, কোনো না কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় কম বেশি আছে। আমরা বলতে চাই যেখানে আছে, যেভাবে আছে, তাদেরকে চিহ্নিত করো, গ্রেপ্তার করো, শাস্তির আওতায়। জুয়েল ভাই, উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলো ছাত্র জনতা মারা গেল, প্রায় 1000-এরও বেশি, তো আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের অনুশোচনা আছে বলে কি আপনার মনে হয়?
ওয়েল এই জায়গাটায় ইফ ইউ গো ব্যাক, আপনি যদি একটু পিছনের দিকে যান, অনেক ছাত্র জনতা মারা গেছে, ভেরি আনফর্চুনেট, দুঃখজনক। আমরা কষ্ট পেয়েছি, জাতি কষ্ট পেয়েছে, এই ঘটনাটা না ঘটলেও হতো আনডাউটেডলি। কিন্তু আপনি ইফ ইউ গো ব্যাক লিটল বিট, আপনি আরেকটু পিছনের দিকে যদি যান, গত 17 বছরে নিয়ার অ্যাবাউট 1000 পিপল, প্রায় 1000 জনের মতো অ্যাবডাকশন হয়েছে। তারাও তো এই দেশের মানুষ। এই দেশে একজন রাজনৈতিক নেতার 400-র উপরে মামলা দিয়েছেন, অ্যান্ড হি হ্যাজ স্পেন্ড হাফ অফ হিজ লাইফ ইন দ্য কোর্ট। অর্থাৎ সে যতদিন বেঁচে ছিল তার জীবনের একটা ভাগ, একটা অংশ তার সংসার, তার ফ্যামিলির বাইরে, সে শুধুমাত্র আদালতের কাঠগড়ায়, এখানে আদালতের বারান্দায় এবং ন্যায় বিচার, কোর্টের হাজিরা, এই সমস্ত কাজে স্পেন্ড করেছে। এই যে অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা যেরকম সত্যি যে এতগুলি ছাত্র এবং জনতার প্রাণ গিয়েছে এই অভ্যুত্থানের কারণে, বাট অ্যাট দ্য আদার সাইড যে প্রিভিয়াস গভর্নমেন্ট, আগের যে সরকার ছিল, এই সরকারের নির্যাতনের কারণে প্রায় 600 অ্যাবডাকশন হয়েছে, অ্যারাউন্ড 1000 পিপল ওয়াজ বিন কিলড, আপনার বিনা বেচারে যাদেরকে হত্যা করা হয়েছে। এখানে তাদেরও তো স্যাক্রিফাইস আছে। ইউ হ্যাভ টু ভ্যালু বোথ সাইডস, তাদেরকে আপনাকে ভ্যালু করতে হবে। তো শুধুমাত্র যে আপনি একটা নির্দিষ্ট দলের কথা বলবেন, দলের চেয়ে আমার মনে হয় যে এই যে মানুষগুলি যারা প্রাণ দিয়েছে সেটা বেশি ইম্পর্টেন্ট। এবং উই শুড ফোকাস যে গত 17 বছরে কি স্যাক্রিফাইস করেছে, গত স্যাক্রিফাইসের মানুষের কি উপরে কি নির্যাতন হয়েছিল, দ্যাট শুড কাউন্ট অ্যাজ ওয়েল। ইটস জাস্ট নট অনলি দিস অভ্যুত্থান, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, আমরা আর কখনো এই জিনিসটা আশা করি না। ফার্স্ট অফ অল এরকম আমরা আশা করি না প্রাণহানি হোক। প্রাণহানির মধ্যে আমরা চাই না, যেতে চাই না, জাতীয় যেতে চায় না। অ্যান্ড যেটা অপটিমিস্টিক, আমরা আশা করি যে আগামীতে যারা সরকার ফর্ম করবে তারা যেন কখনো এই কাজগুলি না করেন। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারা যখন সরকারের ক্ষমতা আসে, যারাই আসুক, হুয়েভার কামস ইন পাওয়ার, তারা যেন এসে এই অ্যাবডাকশনের কালচার, এই হত্যার কালচার এখানে যেন আর ফিরে না যায়। এটা আমাদের প্রত্যাশা থাকবে। আমরা মনে করি যে উই ডিজার্ভ দ্যাট। জাতি হিসাবে জাতীয় আধুনিকায়ন হবে, আপনার সুযোগ সুবিধা বাড়বে, আমরা পজিটিভলি দেশকে সামনের দিকে আগাতে চাই, নট নেগেটিভলি। প্রতিহিংসামূলক আচরণ, প্রতিহিংসামূলক রাজনীতি, এই জায়গা থেকে সরে আসতে হবে। দেশকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। মনে হয় যে সেই দিকে ফোকাস করা উচিত। জি, রবি ভাই, জুয়েল ভাই বলছিলেন যে প্রতিহিংসামূলক রাজনীতি আর জনগণ দেখতে চায় এবং পিছনের দিকেও ফিরতে চায় না। এখন প্রশ্ন হচ্ছে যে এই আপনার এই সংস্কার বলেন, যাই বলেন, পুরো রাজনৈতিক কালচার কি আপনার পরিবর্তন করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই কারণে আমি বলছি যে এনাফ ইজ এনাফ। এই জন্য সম্ভব, কারণ আমরা তো স্বাধীনতা 53 বছর পার করলাম। রাজনৈতিক বিভেদ এবং বিভাজন রাজনৈতিক দলগুলিকে এবং রাজনীতিকদেরই ক্ষতিগ্রস্ত করেছে। আমার মনে হয় সেটা এখন আর কাউকে উপলব্ধি করানোর জন্য নতুন করে সচেষ্ট করার দরকার নেই। এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা রিভেঞ্জ চাই না কখনো। যেমন আমি আপনার সহালোচক হিসেবে আমি বলবো, আপনি 400-র কথা বললেন, আমার বিরুদ্ধে 193টা মামলা, রাজনৈতিক মামলা। আমি এই সরকারে আমাদের 9 বার জেলে গিয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি। ধরেন 4 বছর 2 মাস জেলে ছিলাম 16 বছরের মধ্যে। ওই 9 বারে 3টা মামলা সাজা দেওয়া হলো গত জাতীয় নির্বাচনের আগে। 3 বছর, 3 বছর, 2.5 বছর। তো আমাদের দলের 600-র মতো গুম হয়েছে, 2000-এর বেশি আনঅথরাইজ কিলিং হয়েছে, আর ধরেন 2000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা হয়েছে। এই যে আন্দোলন যেটা করলাম, সর্বশেষ ছাত্র জনতার এবং সব রাজনৈতিক দলের যে গণ অভ্যুত্থান আমরা ঘটালাম, সেখানে আমাদের দলের 522 জন আপনার নিহত হয়েছে। আমাদের বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সাথে যারা যুক্ত ছিল, সহযোগী সংগঠনের সাথে যুক্ত ছিল, ধরেন 25,000 আহত হয়েছে। তার মধ্যে 21,000-ই আমাদের দলের নেতাকর্মী। 15,000 মতো গ্রেপ্তার হয়েছে, 12,000 আমাদের দলের নেতাকর্মী। সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে, জাতি করেছে। আমি এটাকে দলের হয়ে বলতে চাই না, জাতির হয়ে করেছে। সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে করেছে। এখন বিএনপি এটার ক্রেডিট নিতে চায়নি বলেই প্রচারণা চালায়নি। এটা ছিল ক্রেডিটের বিষয় নয়, রাজনৈতিক আন্দোলনের ওইটা কৌশলই ছিল আমাদের। তাই যেমন আমি ওই আওয়ামী লীগের পতনের এই আন্দোলনটার সময় আমার সৌভাগ্য হয়েছে, আমি ছিলাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী, অর্থাৎ বিএনপির সমন্বয় আমি করছিলাম। আমাদের কৌশলই ছিল যে এটা একটা রাজনৈতিক আন্দোলনে আমরা রূপ দিব না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত এইটাকে আপনার সরকারের পতন নিশ্চিত না করা যায়।
পরিচিত মুখগুলি সামনে যাবে না। আমরা দেখাতে চাইছি সব শ্রেণী পেশার মানুষেরই আন্দোলন এটা, সেটাই ছিল আমাদের কৌশল। এবং আপনি যে অভিভাবকগুলি দেখবেন সেটাও আমাদের লোকজন এবং ছাত্র জনতার লোকজন আছে, অন্যান্য রাজনৈতিক দলেরও আছে। আমি যেহেতু সমন্বয় করতে গিয়ে দেখেছি, মানে যাদের বয়স 40-এর নিচে আছে সে আমাদের দলের কেউ আর ঘরে থাকতে পারবে না, তাকে রাজপথে যেতেই হবে, থাকতেই হবে। আমরা যারা পরিচিত ফেস তারা শুধুমাত্র রাজপথে ওইভাবে থাকবো না, বিকজ তখন সরকার সেটাকে রাজনৈতিক আন্দোলন হিসেবে বহির্বিশ্বে বলেন আঞ্চলিক শক্তির দ্বারস্থ হবে এবং ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বিশেষ নির্দয় ব্যবহার করতে সক্ষম হবে, যেটা অতীতে করেছে। ওই জায়গায় সরকার ভুলটা করেছে, যার ফলে আন্দোলনটা জমে গিয়েছে। আগে যেমন আমরা এর আগে যখন আন্দোলন করেছি, আমরা আন্দোলন শুরু করার সাথে সাথেই একটা স্পেস পাইনি যে সব মানুষকে রাস্তায় নিয়ে আসা যায় কিনা, স্পেসটুকু পাওয়া যায়নি। কিন্তু সরকার ওই জায়গায় দ্বিধাগ্রস্ত থাকার কারণে সে প্রথমে বুঝতে পারেনি রাজনৈতিক আন্দোলন হচ্ছে নাকি একেবারে কোঠা বিরোধী আন্দোলন নাকি কিছু ছাত্র আন্দোলন। এই জায়গায় বুঝতে বুঝতেই কিন্তু আন্দোলনটা ম্যাসিভ আকার হয়ে গেছে, যখন আর সরকারের পক্ষে বল প্রয়োগ করা সম্ভব হয়নি এবং সরকার সর্বোচ্চ বল প্রয়োগ করে নিয়ন্ত্রণ করতে পারেনি। 2000 মানুষ জীবন দিয়েছে। আমাদের 1.5 লাখ এর উপরে মামলা গত 17 বছরে। ভাই বলছিলেন 60 লাখ লোক আসামি কিসের জন্য? এই ভোটাধিকার, এই গণতন্ত্র, এই ধরেন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, অন্য কোনো কারণ নাই তো। আজকে 2024-এর নির্বাচনের আগে 2 বছর আগে আমরা 31 দফা দিয়ে বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করতে চেয়েছি। এটা তো রাজনৈতিক দলের দায়িত্ব, যেটা বিএনপি সেটাই করেছে, সেটা 17 বছর ধরে করেছে এবং যখন এই সরকারের পতন হবে তখন করেছে এবং পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাকেও সহযোগিতা করছে, আবার একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে আমাদের যে রাষ্ট্র বিনির্মাণের চিন্তা বা রাষ্ট্র ব্যবস্থাপনার চিন্তা, যেখানে জনকল্যাণ জনসমৃদ্ধি নিশ্চিত করবার জন্য আমরা যে অঙ্গীকার আছে তা বাস্তবায়ন করতে চাচ্ছে। আপনি প্রত্যেকটা ধাপে দেখবেন যে বিএনপি একটি গ্রহণযোগ্য সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে, জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে যে রোলটা প্লে করা দরকার সেটাই করছে এবং এর সুফল দেশের মানুষ পাবে। আর এই সুফল নিশ্চিত করার জন্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জুয়েল ভাই, জুলাই হত্যাকাণ্ডের বিচার কি সঠিক প্রক্রিয়ায় এগোচ্ছে কিনা? কাম টু দ্যাট পয়েন্ট, আপনার এই প্রশ্নে আসবো। তার আগে আমি একটা জিনিস জাস্ট টু অ্যাড আপ উইথ হিম, আপনার সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমার জানা মতে, যে ভুল হলে আমাকে ক্ষমা করবেন, আমি যতটুকু অ্যাজিউম করতে পারছি যে 5ই আগস্টে আমি আমার এলাকায় ছিলাম, আমি আমার নিজের বাড়িতে ছিলাম এবং মাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে এবং পরবর্তীতে সেটা এক দফা আন্দোলনে পরিণত হয়েছে। কারেক্ট মি ইফ আই এম রং। কিন্তু বিএনপি কিন্তু অপেক্ষা করেনি এক দফা আন্দোলনের জন্য। বিএনপির এক দফা আন্দোলন কিন্তু 2014তেই ছিল, যখন এই দেশে ভোটারবিহীন নির্বাচন হয়েছে। তখন থেকেই তারা কন্টিনিউয়াসলি এই আন্দোলনটা করে যাচ্ছে। 14তে করেছে, কন্টিনিউয়াসলি করে করে 2018, 2024 ইটস অলওয়েজ বিন দেয়ার যে আমরা এই সরকারের পদত্যাগ চাই এবং একটা নিউট্রাল গভর্নমেন্টের আন্ডার একটা ইলেকশন চাই। এই দাবি আগে থেকেই তাদের ছিল। ইট ওয়াজন্ট দ্যাট বিএনপি ওয়াজ ওয়েটিং ফর ইট। দ্যাট ইজ জাস্ট আমি ব্রাদারের সাথে একটু অ্যাড করলাম। বিএনপির এই দাবি আগে থেকেই ছিল। ইট ওয়াজ ওয়েল এস্টাবলিশড, ওয়েল সেটেলড যে আমরা এই সরকারের পদত্যাগ চাই এবং এই সরকারের জায়গায় এক্সকিউজ মি নিউট্রাল গভর্নমেন্ট আমরা চাই, যার আন্ডারে নির্বাচন হইতে হবে, মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে এবং একটা ফেয়ার ইলেকশন হবে, একটা ইনক্লুসিভ ইলেকশন হবে অ্যান্ড অল দিস থিং। সুতরাং সরকারের আপনার পদত্যাগ এই দাবি অলওয়েজ বিএনপির ছিল, 2014 থেকে কনস্ট্যান্টলি ছিল। কামিং টু আপনার যে প্রশ্ন, সেটা হচ্ছে যে জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডের বিচার, সেই বিচারের জন্য তো অলরেডি ট্রাইব্যুনাল হ্যাজ বিন এস্টাবলিশড। ট্রাইব্যুনাল কাজ করছে, ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ছে, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সেটা ইনকোয়ারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা যতটুকু নেওয়ার ততটুকু ট্রাইব্যুনাল এবং জুডিশিয়াল সিস্টেম সেটা নিচ্ছে। যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনি এক্সকিউজ মি যাদেরকে অ্যাকুজিশনে নিয়ে আসছেন তারা কি আসলেই জেনুইন অপরাধী কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিট। আপনি যদি আগের ট্রাইব্যুনালের কথা চিন্তা করেন, সেটা যেভাবে করা হয়েছে, দ্যাট ওয়াজ নট বিন ক্রেডিবল। সেটার গ্রহণযোগ্যতা ছিল না, সেটা ক্রেডিবিলিটি লস্ট করেছে। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনাল যে এই বিচার ব্যবস্থাটা করবে বা বিচারের আওতায় নিয়ে আসবে যাদেরকে, তারা জেনুইন অপরাধী, তারা জেনুইনলি ভায়োলেন্স করেছে, তারা জেনুইনলি হত্যাকাণ্ডের সাথে ইনভলভ ছিল, আইদার পরিকল্পনাকারী অথবা দে পার্টিসিপেটেড উইথ দিস। স্পেশালি সেটা যে ল এনফোর্সিং এজেন্সিরও কোনো কেউ হয়, কোনো অফিসার হয়, কোনো সদস্য হয়, হুয়েভার, কোনো সাধারণ মানুষ হয়,
কোনো বিরোধী দলের নেতা হয় বা যেই সব মানে সোসাইটির যেই অংশের মানুষই হোক না কেন, সে যদি অপরাধ করে থাকে, নিশ্চয়ই কেউ না কেউ অপরাধ করেছে। এই 600-700 ছাত্র জনতা তো সাডেনলি ওয়াজ নট বিন কিল্ড, দে ওয়ার বিন অ্যাটাকড অ্যান্ড দেন বিল কিল্ড। It was been filmed, we observed it, whole country observed it, whole nation observed it, even the overseas, they observed this scenario. তো আমি মনে করি যে তাদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে, এবং সেটা it has to be very transparent and proper. So যাতে পরবর্তীতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কেউ এই ট্রাইব্যুনালকে ব্যবহার করতে না পারে আর কোনো, এবং একটা ক্রেডিবল বিচার ব্যবস্থা হয়, এটাই আমি আশা করব। রবি ভাই, অনেকেই আশঙ্কা করেন যে নির্বাচিত সরকার আসলে বিচার হবে না বা প্রলম্বিত হবে, নাও হতে পারে। তো আপনি কি মনে করেন? আমি এরকম আশঙ্কা করি না। বিচার তো একটা চলমান প্রক্রিয়া, ছোট করে বলবেন এবং এটা চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার যেই আসুক না কেন, এই বিচার প্রক্রিয়া হস্তক্ষেপও করবে না, নিরপেক্ষ বিচারের সহায়ক হিসেবে কাজ করবে, সেটাই মানুষ আশা করে। কারণ এটা একটা মানবতা বিরোধী জঘন্যতম অপরাধ যে গণহত্যা হয়েছে। বাংলাদেশের সব মানুষ এই গণহত্যার বিচার চায়। নিশ্চয়ই যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, সেও এই বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করতে অঙ্গীকারাবদ্ধ। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।